আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আমি আজকের ভিডিওটা করছি যারা ইউরোপের নেশায় ডুবে আছেন এবং কি করবেন কোনো লাইন পাচ্ছেন না, হতাশা হয়ে গেছেন, কোনো না কোনো কারণে আপনার সমস্যা হয়ে গেছে। এই সকল বিষয় নিয়ে বাস্তবিক অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে আমি পরামর্শ দিব। যদি আমার পরামর্শ এবং আমার ভিডিও দেখে আপনাদের কোনো না কোনোভাবে উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আজকে আমার আলোচনার বিষয়টা হচ্ছে যারা ইউরোপ যেতে চাচ্ছেন কিন্তু যেতে পারছেন না, মিডল ইস্ট আপনাদের কাছে ভালোই লাগে না, তাদের জন্য আজকে আমার পরামর্শমূলক এই ভিডিও। তো আমি প্রথমেই বলি, দেখেন, আমি আমার কথা দিয়েই শুরু করি। আমি যেখানে আছি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। মানে এতটুকু বলতে পারি, 1 লক্ষের উপরে না, 1 লক্ষর নিচে টাকা ইনকাম করি মান্থলি আল্লাহর রহমতে। কিন্তু এরপরে আমার স্বপ্ন জাগলো আমি পর্তুগাল যাব। এটা আমার ইচ্ছা হয়েছে, যাব, টিআরসি নিব, পরবর্তীতে ভবিষ্যতে কোনো কিছু একটা করা যাবে, এই আশায় আমি চিন্তা করছি। দেখেন, আমি চিন্তা করার পরে আমি ভিসা লাগাইলাম, আমার সাথে আরো অনেকেই লাগাইছে। লাগানোর পরে যখন আমি ইন্ডিয়ার ইমিগ্রেশনে মেডিকেল বিষয় নিয়ে আগরতলা ইমিগ্রেশন দিয়ে যেতে লাগলাম, তখন আমার কি হলো, আমার সাথে আরো 3 জন আমাদেরকে এন্ট্রি রিফিউজ মারলো। এন্ট্রি রিফিউজ, দ্যাট মিন, যদিও এটা বড় ধরনের কিছু না, বর্তমানে ইন্ডিয়ান ভিসা হচ্ছে না, এই কারণে এটা খুব বড় ধরনের ফ্যাক্ট ফেলছে আমাদের উপরে। যখন আমি যাই এম্বাসি মানে ইমিগ্রেশনে বাংলাদেশ থেকে, আমার মনের মধ্যে একটা মানে মেন্টালিটি কাজ করছে, এটা যা আমি মিনিমাম 8 থেকে 9 দেশ ঘোরা, ইন্ডিয়াতে 12 থেকে 13 বার যাওয়া, আমাকে কে ঠেকাবে? আমার বিষয় তো হাসতে হাসতে হয়ে গেছে, ইমিগ্রেশনে আটকাবে, এটা আমার মনের মধ্যে ভুলেও আসে নাই। কিন্তু দেখেন কি তকদির, এটা আমি জানি না আল্লাহ আমার জন্য কি নির্ধারণ করে রেখেছে। পরে আমি দেখি আমাকে ইমিগ্রেশনে আটকালো যে আপনি এম্বাসি ফেস করতে যাচ্ছেন, এটা স্বীকার করেন। আমি বললাম যে না, আমি ডাক্তার দেখাতে যাব। যাই হোক, পরবর্তীতে আমার মোবাইল ওরা ঘাটাঘাটি করছে, ভয়েস রেকর্ড পাইছে, কারণ আমি যেহেতু একটা অফিস চালাই, তারা মন্তব্য করেই নিছে যে হ্যাঁ, আমি ইমিগ্রেশন এম্বাসি ফেস করতে যাচ্ছি। এরপর আমাকে পাসপোর্টের মধ্যে এন্ট্রি রিফিউজ সিল মেরে দিল, যার কারণে এখন আমি নতুন করে ইন্ডিয়ান ভিসাটা পাবো কিনা সেটা আদৌ আমি জানি না। পাইলেও দালাল্লা যে পরিমাণ টাকা চায়, আমি এভাবে ভিসা লাগাইতে প্রস্তুত না। তখন আমি কয়েক ভাইয়ের সাথে আলাপ করলাম, কয়েকজন হুজুরদের সাথে আলাপ করলাম। ওনারা একটা কথাই আমাকে বলছে যে দেখেন, আসলে এটাতে আল্লাহর কোনো উদ্দেশ্য নিহিত ছিল যে আপনাকে শুরুতেই অঙ্কুরেই বিনষ্ট করে দিছে, যে আপনি যাতে সামনে অগ্রসর হইতে না পারেন, কারণ আপনার জন্য হয়তো এটা মঙ্গলজনক না। তো আমি এরকম অসংখ্য ভাইকে দেখেছি যারা পর্তুগালের জন্য এম্বাসি ফেস করতে গিয়ে ইমিগ্রেশন থেকে ফিরে আসছেন। এমন ভাইকেও দেখেছি যারা দিল্লি হাই কমিশনের সামনে পর্তুগালের, ওখানে পুলিশ ধরছে, ওখানে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে এম্বাসি ফেস করছে জরিমানা দিয়ে, এরপরে বিষয় হয় নাই। আবার এমনও দেখেছি পুলিশ ক্লিয়ারেন্সা ভাঁজ করে নেওয়ার কারণে লেখা বুঝে গেছে, এম্বাসি ফেস করতে পারে নাই, ডেট আসছে ওই দিন, কিন্তু পরবর্তীতে দ্বিতীয়বার যাই এম্বাসি আর ফেস করতে আদৌ পারে নাই। আবার এমনও দেখেছি যারা কলকাতা এয়ারপোর্ট থেকে ব্যাক আসছে। এগুলা সবগুলাই আল্লাহর ইচ্ছা। এখন আপনার কপালে যদি পর্তুগাল না থাকে, আপনার কপালে যদি আরো 10 বছর পরে ইউরোপ লেখা থাকে, আপনি এখন চেষ্টা করলে লাভ হবে না। আর যদি কপালেই না থাকে ইউরোপের বাদ, বাংলাদেশে আপনাকে থাকতে হবে, তাহলে আপনি বাংলাদেশে থাকতে হবে। দেখেন, কিছুদিন আগে আমি আমার টিকটক আইডিতে একটা নিউজ শেয়ার করছিলাম। এক ভাই ফেব্রুয়ারি স্লটে জমা দিছিল ইতালির জন্য, সে যাই হোক জুলাইতে সে ভিসা পাইছে। জুলাইয়ের মনে হয় 18 তারিখ সে ইতালিতে ঢুকছে, 19 তারিখ সে মারা গেছে। আপনি চিন্তা করতে পারেন। এই জন্য আমার একটা পরামর্শ থাকবে যারা বিদেশের জন্য, সার্বিয়া, দেখেন সার্বিয়াতে একটা বদনাম আছে কি, যে হাজার হাজার ফাইল সার্বিয়াতে জমা হয়ে গেছে। সার্বিয়া নিয়ে এখন প্রতারণার শীর্ষে অবস্থান করতেছে। এখন আপনি তাহলে যাবেন কোথায়? এর আগে আমার এক ভাই যখন ঢাকা এজেন্সি থেকে ওনার লগে অফিসে বসে কথা বললাম, আমার বলছে আরে ভুয়া ভাই, নর্থ ম্যাসেডোনিয়া বলেন, নতুন নতুন যে দেশগুলো আছে, মন্টিনিগ্রো বলেন, এই 2টা 1টা 3টা ভিসা কোনো না কোনো কারণে, বিভিন্ন মাইর প্যাসের কারণে একটি ভিসা হয়েছে। এই ভিসাগুলাকে কপি করে করে বলতেছে আমি 100% করে দিচ্ছি, অমুক ভাই তমুক ভাই। যে ভাইদেরকে মিডিয়ার সামনে আইনা ভিডিও করে, ওরাও তাদের খালতো ভাই, মানে তাদের মতো চোরাতো ভাই। এটা আপনারা বুঝতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন 1 বার 2 বার আপনি চেষ্টা করতে হবে, ঠিক আছে, আপনি ইউরোপ যাইতে চাইতে পারেন, এটা অপরাধ না।
কিন্তু চেষ্টার মাত্রা যখন দেখবেন যে কোনো না কোনো কারণে খুব ভয়াবহ বিপর্যয় নেমে আসছে, তখন আপনি সিদ্ধান্তটাকে ডাইভার্ট করেন যে হ্যাঁ আমার জন্য মনে হয় মিডিল ইস্টে চাই না। আরে ভাই সৌদি তো অনেকে যাইতে পারে না, চেষ্টা করলেও হয় না। বর্তমানে সৌদির নিয়ম যে কঠিন করছে, তাকওয়ামুল যে সার্টিফিকেটের বিষয়টা আসছে, এটা দিয়া কাজের ওয়ার্কারের ভিডিও দিয়ে যাওয়াটা একটু টাফ হবে, মনে রাখিয়া। সৌদি তো এখন একটু টাফ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে যে পরামর্শটা দিচ্ছি এটা হচ্ছে যে ভাই আপনি জোর করলে তো, আপনি চাইলে তো বিদেশ যাইতে পারবেন না যদি উপরওয়ালা আপনার তকদির বা কপালে লেখা না রাখে। দেখেন আমাদের বেশে এমনও আছে 20 জনের বিষয় হয়েছে, বাকি এখনো 18 জনের বিষয় হয় নাই, তার মধ্যে আমিও মনে করেন আছি। কিন্তু আমি আমার নিজেকে বুঝাই নিছি যে এটার ভিতরে আল্লাহ কোনো না কোনো একটা উদ্দেশ্য আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন। এমনও হইতে পারে যে আমি 20 থেকে 22 লক্ষ টাকা খরচ করে যাচ্ছি, এটা আমার জন্য বিশাল লস হয়ে যাবে, আমি ঋণগ্রস্ত হয়ে যাব, আমার যেই বউ বাচ্চা বলেন বা সন্তানাদি যারা আছে তারা হয়তো ক্ষতিগ্রস্ত হবে, তাদের দিকে তাকাই আল্লাহ হয়তো আমাকে এটা থেকে সরাই নিয়ে আসছে। এটা অবশ্যই আল্লাহর সিদ্ধান্ত, আমাকে মানতেই হবে। হ্যাঁ মনে কষ্ট থাকতে পারে, তার মানে এটার জন্য আপনাকে ডিপ্রেসড হয়ে যাওয়া যাবে না। আমি আমার গ্রুপে অনেকে দেখছি ভাই মরে যাবো, ভাই সুইসাইড করবো, ভাই ইউরোপ যাইতে পারতেছি না, এটা কিভাবে সম্ভব, ভাই ওরা চলে গেছে। ভাই আপনাকে আমি আগেও বলছি, বহুত সহজ সরল, যারা ডাবল এন্ট্রি করে নাই, যারা অ্যাটেন্ডেড, তাদেরকে আমি পরামর্শ দিয়ে ইন্ডিয়াতে পাঠাইছি। তাদেরকে পর্তুগালে ভিসা কিভাবে হবে, কিভাবে স্যার মানে চেক দিয়ে সবকিছু রেডি করে তাদেরকে আমি রেডি করে পাঠাইছি, আমি তো যেতে পারি নাই। এখন আমি যদি বলি যে হ্যাঁ আমার মানে সবাইকে আমার রিজিক ওখানে নাই, আমি আপনাদের কাছে এতটুকু একটা অনুরোধ করব, যারা বর্তমানে এই বিষয় নিয়ে বেশি টেনশনে আছেন, বেশি চিন্তায় আছেন, তাদেরকে একটা অনুরোধ করবো আপনারা এই সমস্ত চিন্তা থেকে বেরিয়ে আসেন। বের হয়ে হয়তো দেশে কিছু একটা করার চিন্তা করেন, এর ভিতরে আবার ট্রাই করেন, অথবা মিডল ইস্টে যান। মিডল ইস্ট থেকে নন সেনজেন বা সেনজেন, মিডল ইস্টের একটা আকামা বলেন বা কাতারের একটা রেসিডেন্ট মানে যে কার্ড গুলা দিয়ে দেয়া, মানে 2 বছরের জন্য বা 3 বছরের জন্য, 1 বছরের জন্য, ওইটার অনেক ডিমান্ড আছে। এই ক্ষেত্রে সিঙ্গাপুর হইলেও সমস্যা নাই, কুয়েতের থেকেও দেখা গেছে অ্যাভেলেবেল মালটাতে চলে যাচ্ছে এখন। কারণ কুয়েতে যখন আপনি যাবেন তখন আপনার কিছু স্কিল ভালো হবে, 1 বছর 2 বছর তখন রেসিডেন্ট কার্ডটা থাকবে, ওইটা দিয়ে আপনার মালটার জন্য আবেদন করতে পারেন যদি আপনাকে যেতেই হয়। আমার কাছে যে এক ভাই আসে, উনি সৌদিতে থাকিয়া কোটি কোটি টাকা কামাইছে, এখন সে ইউরোপে যাচ্ছে, আমার বলতেছে শুধু কার্ডের জন্য যাচ্ছি, আমি ফিঙ্গার দিলে আবার চলে আসবো, আবার যাব, আমি এভাবে ঘুরতে পছন্দ করি, ইউরোপের সেনজেনের 29টা দেশে আমি ঘুরবো, আমি টাকা কামানোর জন্য ইউরোপ যাচ্ছি না। টাকা কামানোর জন্য যদি হয় আপনারা মিডল ইস্টে ঢোকেন, আর যদি রেসিডেন্ট কার্ডের জন্য হয় আপনারা ইউরোপে ঢোকেন, আর কিছু টাকা কামানোর জন্য নন সেনজেনে ঢোকেন, সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, মন্টিনিগ্রো, এইগুলাতে ঢোকেন। আমি বারবারই এই কথাটা আপনাদেরকে বলবো যে আপনারা যারা হতাশাগ্রস্ত আসলে কি করবেন, এই মুহূর্তে আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি, আপনারা শুধু ইউরোপ করিয়ে না। যেমন পর্তুগাল, আপনার যদি একটা এন্ট্রি ফিউজ মারি দেয়, আপনার যদি মেডিকেল ভিসায় যাইয়া যদি আপনাকে ফেরত পাঠাই দেয়, এরপরে কোনো কারণে আপনার যদি পর্তুগালের ডেট উঠতে না পারে, তাহলে আপনি কি করবেন? আপনি কি সারা জীবন বছর বছর এভাবে বসে থাকবেন? এভাবেই কি আপনি চলবেন? এটা সম্ভব না ভাই। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার প্রতিটা দিন থেকে সময় কিভাবে চলে যাচ্ছে এটা আপনি কল্পনা করতে পারবেন না। আর আমার কিছু ভাই মিডিল ইস্টে আছেন যারা মোটামুটি লাখখানিক টাকা ইনকাম করেন, তাদেরকে এখন মিডিল ইস্টে গিয়া বাংলাদেশি কিছু দালাল বিশাল একটা প্রতারণার ফাঁদ ফেলছে। তাদের টার্গেট থাকে আপনার থেকে 50,000 টাকা করে খাবে। আপনি মনে রাখিয়েন, সৌদি আরবে যখন আপনি চাকরি করবেন, কুয়েতে যখন চাকরি করবেন, 50,000 টাকা আপনার কাছে কিছুই না, আপনি মনে করবেন আমি ইউরোপ চলে যাচ্ছি। এটা আমাদের মেন্টালি সমস্যা, যে ইউরোপ মানেই হচ্ছে অন্য এক জগৎ। আপনি দুবাইতে যান, ইউরোপের বাফ, ইউরোপে কি আছে? দুবাইতে আরো ভালো কিছু আছে। খালি রেসিডেন্ট নিয়ে আমরা বলি যে মানবিক, ওরা মানবতার কি দেখছেন আপনি জান না, ওরা ওদের নিজের স্বার্থ ছেড়ে আপনাকে দিব। এই যে আপনি বলেন, আপনি দেখেন এই যে লন্ডন বলেন, ইউকের কথা যেটা বলি, ব্রিটিশ বলেন, ফ্রান্স বলেন, আমেরিকা বলেন, সারা বিশ্বকে শোষণ করে তারা। বিশ্বের যে ব্রিলিয়ান্ট ছাত্রগুলা বা মাথাগুলা আছে, এদেরকে তাদের দেশে নিয়ে কিছু সুবিধা দেয়, এদেরকে ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার এগুলা রেডি করে দেয়, আর আমাদেরকে শোষণের জন্য ওরা সবসময় প্রস্তুতি নেয়। ওয়ার্ল্ড ব্যাংক যে টাকা নেয়, কি পরিমাণ সুদের হার আপনাদের থেকে নেয়, এটা বোঝেন? এই জন্য যারা ইউরোপে যাবেন, যাওয়ার আগে যদি কোনো প্রবলেমে ফেস করেন, তাহলে আপনারা মিডল ইস্টের দিকে ডাইভার্ট করেন। মিডল ইস্ট না হলে আপনারা অ্যাটলিস্ট দেশে কিছু করার চিন্তা করেন। আমি বারবারই আপনাদেরকে এই পরামর্শটা দিব, কারণ বর্তমানে ইউরোপের বাজারও এত ভালো না। এটা অতীত একটা সময় ছিল, মানুষ তেমন ছিল না, নদী সাঁতরাইয়া গেছে, ওখানে অ্যাভেলেবেল ওয়ার্ক পারমিট ছিল না, কাজের পরিমাণ ছিল, টাকা মানে অনেক বেশি ডিমান্ড ছিল। এখন এগুলি খায় না রে ভাই, ওখানে এখন সব দেশে বাঙালি এমন ভাবে গেছে, মানে মার্কেট নষ্ট করে ফেলছে।
এখন আপনাকে অবস্থান নিতে হবে যে কোনো দেশে গিয়েই। তবে আমি বলবো বিদেশে যান, সমস্যা নাই। বাংলাদেশে থেকে কয় যে বলে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে থাকেন, পারলে বাংলাদেশ থেকেও দূরে থাকেন। এটা হলো বাস্তবতা। যাই হোক, আমি বুঝাইতে পারছি কিনা জানি না, তবে আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।